যে দল যেভাবে চলা উচিত চলেনি। এত বড় বিপর্যয় হলো কেন তার কারণ অনুসন্ধান করার কোনো চেষ্টা করেনি। যারা বিভিন্ন কমিটিতে রয়েছে তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত কোনো বিষয়ে তাদের কোনো মতামত কখনো নেওয়া হতো না। নিরুপায় হয়ে অনেকেই এটা মেনে নিয়ে চলছিল। মানুষও পর্যন্ত সেই মানুষ যারা 15 বছর আমাদের দলকে ক্ষমতায় রেখেছিলেন সেই মানুষই এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে, দলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। তো সুতরাং মানুষ যখন একটা দলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন তখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বুঝতে পেরেছি যে এই দল মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং একের পর এক যে ধরনের দুর্নীতি, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে, যখন ক্ষমতায় আসলো প্রথম বৈঠক হলো কোথায়? দার্জিলিংয়ের কালিম্পংয়ের ডেলো পাহাড়ে। সেখানে চিটফান্ডের মালিকদের সঙ্গে বৈঠক হচ্ছে, তারপর চিত্র প্রদর্শনী হচ্ছে, সেই আঁকা ছবিগুলো বিক্রি হচ্ছে 10 লাখ 15 লাখ টাকায়। কেউ তাকে লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে তুলনা করছেন। এবং এইটা কিনছেন কারা? চিটফান্ডের মালিকেরা, বিভিন্ন শিল্পপতিরা। তো করাপশন তো শুরু তখন থেকে। তারপর একটা এই দলে তো কোনো আদর্শ কখনোই ছিল না, একটা কর্মসূচি ছিল যে সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসা। এবার ক্ষমতায় আসার পর যে লুটপাট করা আর ক্ষমতার অপব্যবহার করা, এটাই যদি একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে, যেটা আমরা মানুষও বুঝতে পারিনি, আমরাও বুঝতে পারিনি। কিন্তু যতদিন গেল দেখা গেল যে এই ভ্রষ্টাচার বা দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিল। আমি কথা মানতে রাজি নই যে দলের সব নেতা বা কর্মী অসৎ, তা নয়। বহু ভালো কর্মী এবং নেতা রয়েছেন যারা এই বিপদচালিত হননি কখনো, কিন্তু তারা দলের মধ্যে কোন ঠাসা প্রতিটি সময়, তাদেরকে কেউ গুরুত্ব দেয়নি। ওই নির্দিষ্ট কিছু লোক সবসময় নেতৃত্বের চারপাশে যারা ঘুরঘুর করছে, কতগুলো জনবিচ্ছিন্ন মানুষ যাদের অতীত নেই কোনো, ফলে তাদের সঙ্গে বেশি সময় কাটালে, তাদের নিয়ে ঘুরঘুর করলে হয়তো কিছু রোজগারপাতি হতে পারে, কিন্তু রাজনীতিটা হয় না। ভারতবর্ষের রাজনীতিতে, পৃথিবীর রাজনীতিতে যখনই প্রশাসক মানুষের ভাষা বুঝতে অক্ষম হয় তখন তার পতন অনিবার্য, নেতা এবং সেই দলের। ইন্দিরা গান্ধী 60 বছরে বয়সে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন, ফাইট ব্যাক করে আবার ক্ষমতায় এসেছিলেন। কিন্তু এখন আমাদের নেতৃত্বের যারা সর্বোচ্চ স্তরে রয়েছেন তাদের কেউ 70, কেউ 72, কেউ 75, কেউ 77, কেউ 78, কেউ 80। আর সবই তো ন্যাশনাল দেখছি, কেউ তো রিজিওনাল নেই, কেউ আর লোকালও নেই। চারিদিকে শুধু ন্যাশনাল লিডারদের ছড়াছড়ি। ন্যাশনাল স্পোক্স পারসন, ন্যাশনাল জয়েন্ট সেক্রেটারি, ন্যাশনাল জয়েন্ট সেক্রেটারি, সব ন্যাশনাল লিডার। এই ন্যাশনাল লিডারদের আগে কার কত সম্পত্তি আছে এগুলো দেখা দরকার। প্রত্যেকটা হাসপাতালে গত 5 বছর অন্তত যে ওষুধ, স্যালাইন, ইঞ্জেকশন এবং অন্যান্য জিনিস, দ্রব্য সামগ্রী সরবরাহ হয়েছে, কারা করেছে, কত টাকায় করেছে, তাদের কোয়ালিটি ঠিকমতো দেখা হয়েছে কি না, সমস্ত কিছু ফরেন্সিক অডিট হওয়া দরকার। শুধু এইভাবে রেহাই দিলে হবে না। আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিলাম পদত্যাগের, কারণ আমার অতীত, আমার পারিবারিক ট্র্যাডিশন, আমার নিজের যেটুকু বিদ্যাবুদ্ধি আছে সে অনুযায়ী অনেক দিন ধরে আমি দলে কোণঠাসা ছিলাম এবং অস্বস্তিতে ছিলাম। আমি তো আরজিকর নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছি, ধর্ণা দিয়েছি, কারণ মানুষ চেয়েছিলেন এটা একটা বিহিত হোক। সেই আশা নিয়ে রিক্লেম দ্য নাইট প্রোগ্রাম হয়েছিল। আমিও ধর্নায় বসেছিলাম আলাদাভাবে। আমি কোনো দলের সঙ্গে যাইনি, কোনো দলীয়, আমি কোনো নেতার নাম বলিনি, কিচ্ছু বলিনি। আমার অপরাধ হয়েছিল, আমি বলেছিলাম যে পুলিশ কমিশনার এবং হেড অফ দি ইনস্টিটিউশন, অর্থাৎ প্রিন্সিপাল অফ দি আরজিকর, এদের দুজনকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা দরকার। কারণ আমি মনে করি যে প্রমাণ লোপাটের ক্ষেত্রে এদের ভূমিকা, এখনও মনে করি যে প্রমাণ লোপাটের ক্ষেত্রে ওদের ভূমিকা সর্বোচ্চ। তাদেরকে প্রোটেকশন দেওয়া হলো। যখন ঘটনা ঘটে তার কয়েক ঘন্টার মধ্যে তাকে আরেকটা হসপিটালে নিয়ে গিয়ে প্রমোশনাল পোস্টে বসিয়ে দেওয়া হলো। অর্থাৎ প্রোটেক্ট করা হচ্ছে যারা প্রাইমা ফেসি, যারা কালপ্রিট। সেই বিনীত গোয়েল, তাকে সরানো হলো, কিন্তু তাকে একটা কোথাও ডিআইজি ফিআইজি কি একটা করে দেওয়া হলো। তো এইসব দেখে শুনে আমি তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম
এই দলে আমি বেশি দিন টিকবো না। প্রত্যেক রাজনৈতিক নেতা তারা সময় এবং সুযোগের অপেক্ষা করে। এমন নয় যে আমি প্রথম এই ধরনের একটা সিদ্ধান্ত নিলাম ভারতবর্ষে, এমন নয়। বহু সময় ধরে বহু যুগে বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতা এই কারণে এবং বিভিন্ন কারণে তারা দল থেকে পদত্যাগ করেছেন, সংসদ থেকে পদত্যাগ করেছেন, বিধানসভা থেকে পদত্যাগ করেছেন, মন্ত্রীপদ ছেড়ে দিয়েছেন। বুদ্ধদেবর বাবুর মতো মানুষ বলেছেন চোরেদের সঙ্গে থাকবো না বলে, যাই হোক পরবর্তীকালে একটা অ্যাপ্রোচমেন্ট হলো, উনি আসলেন, পরে নিজেই মুখ্যমন্ত্রী হলেন, সেটা আলাদা কথা। তো সুতরাং আমি অনেকদিন ধরে কিন্তু আমি সময় এবং সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম যে এটা ঘটবে। এই যে মানুষ জনবিস্ফোরণটা যখন দেখলাম আরজি করে, বুঝলাম তা। নইলে আমি একটা উদাহরণ দিচ্ছি, শুধু দিয়ে শেষ করব। 2024 সালের মে মাসে লোকসভা নির্বাচনে আমাদের দল 29টা আসন পেল 42টা আসনের মধ্যে। তাহলে আবার সেই মানুষ 4 মাস 5 মাসের মধ্যে যেভাবে রাস্তায় নামলেন, যার প্রতিক্রিয়া সারা ভারতে হলো, সারা পৃথিবীর বিভিন্ন দেশে হলো যেখানে প্রবাসী ভারতীয় আছে, তারপরেও যারা শাসন ক্ষমতায় রয়েছেন এবং ক্ষমতাশালী নেতা রয়েছেন, তারা মানুষের এই যে প্রতিবাদ, এই জনবিস্ফোরণ কেন, এটা বিশ্লেষণ করতে পারলেন না। আপনি একটা নীতিগত অবস্থান নিলেন, কিন্তু অনেকে আমি দল থেকেও পদত্যাগ করে দিয়েছি। আচ্ছা, আলাদা আমি ইতিমধ্যে আমাদের রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তার হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছি। ঠিক একইভাবে মেল করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমার ইস্তফাপত্র দল